নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসাধারণ দিনলিপি তৃণাঙ্কুর প্রথম পর্ব। অনুষ্ঠান শুরু করবার আগে প্রথমেই শোনাব তার এই মন ছুঁয়ে যাওয়া দিনলিপি সম্পর্কে আমাদের পরম প্রিয় লেখক কি বলেছেন। তারপর শোনাব আজকের পাঠ্যাংশ তৃণাঙ্কুর প্রথম পর্ব। বিভিন্ন অবস্থায় ও বিভিন্ন পারিপার্শ্বিক পরিবর্তনে মনের মধ্যে যে অনুভূতি জাগে, আমার এই দৈনন্দিন লিপিতে তাহাই প্রতিবিম্বিত হইয়াছে মাত্র। কখনো অন্ধকারে, কখনো জ্যোৎস্না স্নাত রজনীতে, কখনো সুখে, কখনো দুঃখে, গহন পর্বতারণ্যে বা জনকোলাহল মুখর নগরীতে, বিভিন্ন মানুষের সংস্পর্শে বা শান্ত নিঃসঙ্গ, তার মধ্যে মন যেখানে নিজেকে লইয়াই ব্যস্ত ছিল, এই সব রচনার সৃষ্টি সেখানে। পুস্তকে বা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশের জন্য এগুলি লিখিত হয় নাই। সেই জন্য বহু স্থলে এই রচনাগুলির মধ্যে এমন জিনিস দেখা দিয়েছে যাহা নিতান্তই ব্যক্তিগত। লিপি কৌশলের ইচ্ছাও ইহাদের মূলে ছিল না। হয়তো দ্রুত ধাবমান রেলের গাড়িতে কিংবা পথচারী পথিকের স্বল্প অবসরে পথিপার্শ্বের কোনো বৃক্ষতলে বা শিলাসনে যেসব রচনার উদ্ভব, লেখক মনের কারিকুরি প্রকাশের অবকাশ সেখানে কোথায়? যে অবস্থায় যেটি ছিল অপরিবর্তিতভাবেই সেগুলি ছাপা হইয়াছে। আমার জীবনে ব্যক্তিগত অনুভূতির অতীত ইতিহাসের দিক হইতে ইহার মূল্য আমার নিজের কাছে যথেষ্ট বেশি। বহু হারানো দিনের মনের ভাব ও বিস্তৃত অনুভূতিরাজি আবার স্পষ্ট হইয়া ওঠে। যেসব অবস্থার মধ্যে কখনো পড়িব না, ক্ষণকালের জন্য তাহার মধ্যে আবার ডুবিয়া যাই এগুলি পড়িতে পড়িতে। ব্যক্তিগত সুখ দুঃখকে বাণীমূর্তি দেওয়ার ইহার একটি বড় সার্থকতা বলিয়া মনে করি। আমার জীবনের ও জগতের বহির্দেশে যাহারা অবস্থিত, তাহারা এগুলি হইতে কি রস পাইবেন আমি জানি না। তবে একথা অনস্বীকার্য যে কৌতুক বা কৌতূহলের মধ্য দিয়া একটি নৈবর্তিক আনন্দের অনুভূতি জীবনের সকল দর্শকের পক্ষেই স্বাভাবিক, কারণ ইহার মূলে রহিয়াছে মানব মনের মূলগত ঐক্য। শুরু করছি বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসাধারণ দিনলিপি তৃণাঙ্কুর প্রথম পর্ব। এক মাস পরে আজ আবার কলকাতায় ফিরেছি। এই এক মাস দেশে কাটিয়েছি অনেক কাল পরে। মা মারা যাওয়ার পরে আর এত দীর্ঘদিন একসঙ্গে দেশে কখনো থাকিনি। এই এক মাস আমার জীবনের এক অপূর্ব আনন্দের অধ্যায়। ডিন ইঞ্জ যাকে ঠিক জয় অফ লাইফ বলেছেন, তা আমি এই গত মাসটিতে প্রাণে প্রাণে অনুভব করেছি। সেরকম নিভৃত শান্ত শ্যামল মাঠ ও কালো জল নদী তীর না হলে মনের আধ্যাত্মিক পুষ্টি কেমন করে হবে? শহরের কর্মকোলাহলে ও লোকের ভিড়ে তার সন্ধান কোথায় মিলবে? তাই যখন জটাখালির ভাঙা কাঠের পুলটাতে দুধারের মজা গাং ও বাঁওর এবং মাথার ওপর অনন্ত নীলিমা, নিচে ঘন সবুজ গাছপালা, ধানক্ষেত, বিল, গ্রাম সীমার বাঁশবন, মাটির পথের ধারে পুষ্পভার নত বাবলা গাছের সারি, দূরের বটের ডালে বউ কথা কও পাখির ডাক,
এসবের মধ্যে প্রতি বৈকালে গিয়ে বসতাম। তখন মনে হতো আর শহরে ফিরে যাবার আবশ্যক নেই। জীবনের সার্থকতা অর্থ উপার্জনে নয়, খ্যাতি প্রতিপত্তিতে নয়, লোকের মুখের সাধুবাদে নয়, ভোগে নয়। সে সার্থকতা শুধু আছে জীবনকে গভীরভাবে উপলব্ধি করার ভেতরে, বিশ্বের রহস্যকে বুঝতে চেষ্টা করবার আনন্দের মধ্যে। এই সব শান্ত সন্ধ্যায় বসে এই অসীম সৌন্দর্যকে উপভোগ করার। সে কথা বুঝেছিলাম সেদিন। তাই সন্ধ্যার কিছু আগে জীবনের এই অনন্ত গতিপথের কথা ভাবতে ভাবতে অপূর্ব জীবনের আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। সন্ধ্যার অন্ধকার গ্রাহ্য না করেই কুঠির মাঠের অন্ধকার, ঘন নির্জন ও সাপদ সংকুল পথটা দিয়ে একা বাড়ি ফিরলাম। আর নদীর ধারে অপূর্ব আকাশের রং লক্ষ্য করে তার পরদিনও ঠিক সেই মনের ভাব আবার অনুভব করেছিলাম। এরকম একটা সময় আসে যখন বিদ্যুৎ চমকে অনেকখানি অন্ধকার রাস্তা একবারে দেখতে পাওয়ার মতো সারা জীবনের উদ্দেশ্য ও গভীরতা যেন এক মুহূর্তে জানতে পারা যায়, বুঝতে পারা যায়। শুধু সৌন্দর্যই এই বিদ্যুৎ আলোর কাজ করে মানসিক জীবনে। কিন্তু এই সৌন্দর্য বড় আপেক্ষিক বস্তু। একে সকলে চিনতে পারে না, ধরতে পারে না। কানকে, চোখকে, মনকে তৈরি করতে হয়। সঙ্গীতের কানের মতো সৌন্দর্যের জ্ঞান বলে একটা জিনিসের অস্তিত্ব আছে। শিমুল গাছের মাথাটার উপরকার আকাশটার দিকে চেয়ে দেখে নিয়ে বামে নতিডাঙ্গার দিকে চোখ ফিরিয়ে নিতেই রক্ত মেঘস্তূপ যেন যুগান্তের পর্বত শিখরের মতো আকাশের নীল স্বপ্নপটে, তার ওপারে যেন জীবন পারের বেলাভূমি। আনন্দ আবছায়ার মতো সন্ধ্যার ধূসর অন্ধকার একটু একটু করে চোখে পড়ে। রোজ আমাদের বাড়ির পাশের বাঁশতলার পথটা দিয়ে যেতে যেতে বাল্যের শত ঘটনা, কল্পনার আশা, দুঃখ সুখের স্মৃতি মনে জেগে উঠত। এইসব বনের প্রতি গাছপালায়, পথের প্রতি ধূলিকণায় যে 25 বৎসর আগের এক গ্রাম্য বালকের সহস্র দুঃখ সুখ জড়ানো আছে, কেউ তা জানবে না। আর 100 বৎসর পরে তার ইতিহাস কোথায় লেখা থাকবে? কোথায় লেখা থাকবে এক মুগ্ধমতী 8 বৎসরের বালক জীবনে প্রথম গ্রামের উত্তর মাঠে তার জ্যাঠামশাইয়ের সঙ্গে বেরিয়ে এসে কি আনন্দ পেয়েছিল? কোথায় লেখা থাকবে তার মায়ের হাতের ভাজা তালের পিঠে খাওয়ার সে আনন্দের কাহিনী? সেদিন সন্ধ্যার সময় আমাদের ঘাটে স্নান করতে নেমে নতুন ওঠা চতুর্থীর চাঁদের দিকে চোখ রেখে ভাবতে ভাবতে এইসব কথা বেশি করে মনে যাচ্ছিল। গোপালনগরের বারোয়ারির যাত্রা দেখতে গিয়ে তাই সে ছেলেটার কথা মনে পড়ল যে আজ 25 বছর আগে কৃষ্ণ ঘোষের তামাকের দোকানের বারান্দাতে বসে তার বাবার সঙ্গে যাত্রা দেখতে দেখতে দময়ন্তীর দুঃখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। সেসব কথা থাক। অদ্ভুত এই জীবন, অপূর্ব এই সৃষ্টির আনন্দ। নির্জনে বসে ভেবে দেখো, মানুষ হয়ে উঠবে। অনেককাল পরে গরিবপুরে নিমন্ত্রণ খেতে গিয়ে খিনু ও তার বোন রানীর সঙ্গে দেখা হলো। আজ প্রায় 16 বছর আগে ওদের বাসাতে বাড়ির ছেলের মতো থাকতুম। তখন আমিও বালক, ওরা নিতান্ত শিশু। সেই খিনুকে যেন আর চিনতে পারা যায় না, এত বড় হয়ে উঠেছে, এত দেখতে সুন্দর হয়েছে। রানীও তাই। কতক্ষণ তারা আমাকে কাছে বসিয়ে পুরনো দিনের গল্প করতে লাগলো আপনার বোনেদের মতো। ছাড়তে আর কিছুতেই চায় না। শেষকালে রানী তার শ্বশুর বাড়ির ঠিকানা দিয়ে কলকাতায় গেলেই যেন সে ঠিকানায় গিয়ে তার সঙ্গে দেখা করি এই অনুরোধ বারবার করলে। এবার আরো সকলের চেয়ে ভালো লেগেছে যেদিন রামপদর সঙ্গে বেড়াতে বেড়াতে মোল্লাহাটি ছাড়িয়ে পাঁচপোতায় বাঁওড়ের মুখে গিয়েছিলুম। এক তালি বনশ্যাম গ্রামরাজি, আকাশের কি নীল রং, ইছামতির কি কালো জল। নৌকাতে আসবার সময় জ্যোৎস্না রাত্রে নির্জন কাশবনের ও জলের ধারের বন্যে বুড়ো গাছের ও মাথার উপরকার নক্ষত্র বিরল আকাশের কি অসীম সম্ভাব্যতার ইঙ্গিত। এই আনন্দে দিনের ইতিহাস পাছে ভুলে যাই, তাই লিখে রেখে দিলুম। অনেক কাল পরে খাতাখানা খুলে দেখতে দেখতে এইসব আনন্দের কাহিনী মনে পড়বে। তাই একটা কথা আজকাল নির্জনে বসে ভাবলেই বড় মনে পড়ে, এই পৃথিবীর একটা স্পিরিচুয়াল নেচার আছে। আমরা এর গাছপালা, ফুল ফল, আলো ছায়া, আকাশ বাতাসের মধ্যে জন্মগ্রহণ করেছি বলে
শৈশব থেকে এদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের বন্ধনে আবদ্ধ বলে এর প্রকৃত রূপটি ধরা আমাদের পক্ষে বড় কঠিন হয়ে পড়ে। এই অপূর্ব সৃষ্টি যে আমাদের দর্শন ও শ্রবণগ্রাহ্য বস্তুসমূহ দ্বারা গঠিত হয়েও আমাদের সম্পূর্ণ অজ্ঞাত ও ঘোর রহস্যময়, এর প্রতি অণু যে অসীম সম্ভাব্যতায় ভরা, মানুষের বুদ্ধি ও কল্পনার অতীত এক জটিলতায় আচ্ছন্ন, তা হঠাৎ ধরা পড়ে না, হঠাৎ বোঝা যায় না। কিন্তু কতকগুলি প্রাথমিক জ্ঞানকে ভিত্তি করে অগ্রসর হলে আপনা আপনি গভীর চিন্তার মুখে ধরা দেয়। এক্ষেত্রে একটা ভুল গোড়া থেকে অনেকে করেন, সেটা এই যে পূর্বের জ্ঞান মনের মধ্যে এসে পৌঁছলে অনেকে জ্ঞানের চোখে পৃথিবীর দিকে চেয়ে বলেন জগৎ মিথ্যা ও মায়াময়। বেদান্তের পারিভাষিক মায়া ছাড়াও আর একটা লৌকিক বিশ্বাসের মায়া আছে, যেটাকে ইংরেজিতে ইলিউশন বলে অনুবাদ করা চলবে। বেদান্তের মায়া ইলিউশন নয়, সে একটা দার্শনিক পরিভাষা মাত্র, তার অর্থ স্বতন্ত্র। কিন্তু যারা লৌকিক অর্থে মায়া শব্দটা গ্রহণ করেন ও অর্থগত তত্ত্বটি মনে মনে বিশ্বাস করে হৃষ্ট হয়ে ওঠেন, তারা ভুলে যান মানুষও তো এই অসীম রহস্যভরা সৃষ্টিরই অন্তর্গত। তার নিজের মধ্যে যে আরো অনেক বেশি সম্ভাব্যতা, অনেক বেশি আধ্যাত্মিকতা, অনেক বেশি জটিলতা, আরো বেশি রহস্য। নিজেকে দীন বলে মায়া কর্তৃক প্রতারিত দুর্বল জীব মনে করার মধ্যে যে কোনো সত্য নেই, এটা সাহস করে এরা মেনে নিতে পারেন না। নিরোধদের বাড়ি কাল সন্ধ্যার সময় বসে একটা প্রবন্ধ পড়ছিলাম একখানা ইংরেজি পত্রিকাতে। এই কথাই শুধু মনে হলো, আমরা জীবনে একটা এমন জিনিস পেয়েছি যা আমাদের এক মুহূর্তে সাংসারিক শান্তিদ্বন্দ্বের ওপরে এক শাশ্বত আনন্দ জীবনের স্তরে উঠিয়ে দিতে পারে, অনন্তমুখী চিন্তার ধারা প্রবাহিত করে দেয়, এক মুহূর্তে সংসারের রং বদলে দেবার ক্ষমতা রাখে। যখনই জগতের প্রকৃত রূপটির যে অংশটুকু আমরা চোখে দেখতে দেখতে যাই, তা সমগ্রতার দিক থেকে আমরা দেখতে পাই, পরিপূর্ণভাবে জীবনকে আস্বাদ করবার চেষ্টা করি। ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব, আকাশ, নীহারিকা, নক্ষত্র, অমরত্ব, শিল্প, সৌন্দর্য, পদার্থতত্ত্ব, ফুল ফল, গাছপালা, অপরাহ্ন, জ্যোৎস্না, ছোট ছেলে মেয়ে, প্রেম, তখনই বুঝি এই বিশ্বের সকল সৃষ্ট পদার্থের সঙ্গে একত্ব অনুভব করা ও চারিধারে আত্মাকে প্রসারিত করে দেওয়াই জীবনের বড় আনন্দ। আনন্দ উপনিষদের পারিভাষিক শব্দ, লঘু অর্থে সংসারে চলে এসেছে, কিন্তু আনন্দ কথার প্রকৃত অর্থ উচ্চ জীবনানন্দ। আনন্দাধ্যেব খলু ইমানি সর্বাণি ভূতানি জায়ন্তে। এখানে আনন্দের কোনো বর্তমান প্রচলিত সাধারণ অর্থ নেই। আজ খুব বেড়ানো হলো। প্রথমে গেলুম বন্ধুর ওখানে, তার মোটরে সে প্রবাসী অফিসে আমায় নামিয়ে দিয়ে গেল। সেখান থেকে গেলুম সায়েন্স কলেজে। অনেকক্ষণ অপেক্ষা করবার পর ডক্টর রয় এলেন। তিনি সিন্ডিকেটের মিটিংয়ে গিয়েছিলেন। তার সঙ্গে খানিকটা কথাবার্তার পর দুজনে বেরিয়ে পড়া গেল। একেবারে সোজা সার্কুলার রোড দিয়ে মোটর হাঁকিয়ে প্রিন্সেপ ঘাট। বেশ আকাশের রংটা কদিন বৃষ্টির জ্বালায় অতিষ্ঠ করে তুলেছিল। আজ আকাশ পরিষ্কার হয়েছে। গঙ্গার ওপারে রামকৃষ্ণপুর ময়দা কলগুলোর ওপরকার আকাশটা তুঁতে রঙের। পশ্চিম আকাশে কিন্তু অস্ত সূর্যের রং ফোটেনি, কেন তা জানি না। ডক্টর রায়ের সঙ্গে বর্তমানকালের তরুণ সাহিত্য সম্বন্ধে বহুক্ষণ আলোচনা হলো। তার মত ভারী পাকা ও যুক্তিপূর্ণ। সকালে সকালে ফিরলাম। তিনি আবার বউবাজারের দোকানটা থেকে খাবার কিনলেন। আমায় বললেন মাঝে মাঝে দেখা করবার জন্য। জীবনে যদি কাউকে শ্রদ্ধা করি তবে সে এই ডক্টর পিসি রায়কে। সত্যিকার মহাপুরুষ। বহু সৌভাগ্যে তবে দর্শন লাভ ঘটে, এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অধিকক্ষণ কথাবার্তা কইবার পরে মনে হয় যে সত্যিই কিছু নিয়ে ফিরছি। আজ প্রবাসীতে গিয়ে বইটার প্রথম ফরমাটা ছাপা হয়েছে দেখে এলুম। সেই হিসেবে আমার সাহিত্য জীবনের আজ একটা স্মরণীয় দিন। ওটা ওদের ওখানে কাল শনিবারে পড়া হবে। ডক্টর কালিদাস নাগ ও সুনীতিবাবু কাল থাকবেন বলেছেন। সেখান থেকে গেলুম দক্ষিণাবাবুর গৃহপ্রবেশের নিমন্ত্রণে কালীঘাটে। সুরেশানন্দের ছোট 1 বছরের খোকাটি কি সুন্দর হয়েছে। ওকে কোলে নিয়ে চাঁদ দেখালুম, ভারী তৃপ্তি হলো তাতে। এরা সব কোথা থেকে আসে?
কোন মহান আর্টিস্টের সৃষ্টি এরা? অনন্ত আকাশে কালপুরুষের জ্যোতির্ময় অনল জ্বলতে দেখেছি, পূর্ব দিকপালের আগুন অক্ষরে সংকেত দেখেছি, কিন্তু সেই রুদ্র বিরাটতার পেছনে এইসব সুকুমার শিল্প কোথায় লুকোনো থাকে? কি হাসি দেখলুম ওর মুখে, কি তুলতুলে গাল! একটা উপমা মনে আসছে। আমাদের দেশের বারোয়ারির আসরে কে যেন রবিবাবুর মুক্তধারা থেকে নমো যন্ত্র নমো যন্ত্র নমো যন্ত্র ওই গানটি আবৃত্তি করেছেন। ওর ধ্বনির সঙ্গে ভাবের অপূর্ব যোগ, ওর মধ্যে যে অদ্ভুত ক্ষমতা ও চাতুর্য প্রমাণ পেয়েছে তা কে বুঝছে? কিন্তু হয়তো এক কোণে এক নিরীহ ব্রাহ্মণ পণ্ডিত বসে আছেন। আসর ভরা দোকানদার দলের মধ্যে তিনিই একমাত্র নীরব রসগ্রাহী। কবির ক্ষমতা তিনি বুঝেছেন। চোখ তার জলে ভাসছে, বুক দুলে উঠেছে। বিশ্ব সৃষ্টির এই অসীম চাতুর্য, এই বিরাট শিল্প কৌশল, এই ইন্দ্রিয়াতীত সৌন্দর্য কজন বুঝবে? দোকানদার দলের মতো হাততালি দিচ্ছে হয়তো সবাই, কিন্তু কে মন দিয়েছে ওদিকে? কে ভাবছে এই অপূর্ব, অবাচ্য, অভাবনীয় অদ্ভুত সৃষ্টির কথা? মানুষের অভিধানে যাকে বর্ণনা করবার শব্দ নেই, এক আধজন এখানে ওখানে। স্যার অলিভার লজ, ফ্ল্যামারিয়ন, জিন্স, সুইনবার্নে, রবীন্দ্রনাথ, এদের নাম করা যায়। শ্রীরামকৃষ্ণের কথায় এদের ফাতনাতে ঠোকরাচ্ছে। আনন্দ, আনন্দ, আনন্দাধ্যেব খোলু ইমানি সর্বাণি ভূতানি জায়ন্তে। কাল প্রবাসীতে পথের পাঁচালীর কয়েকটি অধ্যায় পড়া হলো। ডক্টর কালিদাস নাগ ও সুনীতিবাবু উপস্থিত ছিলেন, আরো অনেকে ছিলেন। সকলেই ভারী উপভোগ করলেন। এইটাই আমার পক্ষে আনন্দের বিষয়। এই বইখানার আর্ট অনেকেই ঠিক বুঝতে না পেরে ভুল করেন। দেখে ভারী আনন্দ হলো সজনীবাবু কাল কিন্তু ঠিক আর্টের ধারাটি আমার বুঝে ফেলেছে। আর্টকে বুদ্ধির চেয়ে হৃদয় দিয়ে বুঝতে চেষ্টা করলে বোঝা যায় বেশি। এবার বাড়ি গিয়ে গত শনিবারে অনেক দিন পরে কি আনন্দই পেলুম। মটরলতা, কাঠবিড়ালি, নাটা ফুল, বর্ষা সরস লতা পাতার ভরা সুগন্ধ। কাল প্রবাসী থেকে গিরিনবাবুর বাড়ি, সেখান থেকে বিন সাহেবের কাছে অনেক দিন পরে বেশ দিনটি কাটল। বিভূতির সঙ্গেও দেখা। আজ সকালে উঠে অনেক দিন পরে ইসমাইলপুরের সেই কীর্তনের গানটা মনে পড়ল, যাতে রহি। শেষ দুটো কথা ছাড়া আর আমার কিছু মনে নেই, অথচ গানের ভাবটা আমি জানি। ভারী আনন্দ হলো আজ মনে। শুধুই মনে হচ্ছিল জীবনটাকে আমরা ঠিক চোখে অনেক সময় দেখতে শিখি নে বলেই যত গোল বাঁধে। জীবন আত্মার একটা বিচিত্র অপূর্ব অভিজ্ঞতা। এর আস্বাদ শুধু এর অনুভূতিতে। সেই অনুভূতি যতই বিচিত্র হবে, জীবন সেখানে ততই সম্পূর্ণ, ততই সার্থক। সেই দিক থেকে দেখলে দুঃখ জীবনের বড় সম্পদ, দৈন্য বড় সম্পদ, শোক, দারিদ্র, ব্যর্থতা বড় সম্পদ, মহৎ সম্পদ। যে জীবন শুধু ধনে মানে সার্থকতায়, সাফল্যে, সুখে, সম্পদে ভরা, শুধুই যেখানে না চাইতে পাওয়া, শুধুই চারিধারে প্রাচুর্যের, বিলাসের মেলা, যে জীবন অশ্রুকে জানে না, অপমানকে জানে না, আশাহত ব্যর্থতাকে জানে না, যে জীবনে শেষ রাত্রের জ্যোৎস্নায় বহুদিন হারা মেয়ের মুখ ভাববার সৌভাগ্য নেই, শিশুপুত্র দুধ খেতে চাইলে পিচুলি গোলা খাইয়ে প্রবঞ্চনা করতে হয়নি, সে জীবন মরুভূমি। সে সুখ সম্পদ, ধন সম্পদে ভরা ভয়ানক জীবনকে আমরা যেন ভয় করতে শিখি। এক এক সময় মনটা এমন একটা স্তরে নেমে আসে যখন জীবনের আসল দিকটা বড় চোখে পড়ে যায়। আজ অনেক দিন পরে একটা সেই ধরনের শুভ দিন। কলকাতার শহরে এদিন আসে না। আজ একটি স্মরণীয় দিন এই হিসেবে যে আমার বইখানার আজ শেষ ফরমাটি ছাপা হলো। আজ মাসখানেক ধরে বইখানা নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছি, কত ভাবনা, কত রাত জাগা, সংশোধনের ও পরিবর্তনের ও প্রুফ দেখার যে ব্যগ্র আগ্রহ, সবারই আজ পরিসমাপ্তি। এইমাত্র প্রবাসী অফিসে বসে শেষ প্যারাটার প্রুফ দেখে দিয়ে এলাম। ঠিক 2 মাস লাগলো ছাপতে। ঘন বর্ষার দিনটি আজ। আকাশ মেঘাচ্ছন্ন। দূরে চেয়ে কত কথা মনে পড়ে, কিন্তু সেসব কথা এখানে আর তুলব না। শুধুই মনে হয়
সেই ভাগলপুরে নিম গাছের দিকের ঘরটাতে বসে বনাত মোড়া সেই টেবিলটাতে সেই সব লেখা। সেই কার্তিক সাবর স্টেশনে গাছের তলায় শীতকালে পাতা জ্বালিয়ে আগুন পোহানো, গঙ্গার ধারের বাড়িটার ছাদে কত স্তব্ধ অন্ধকার রজনীর চিন্তাশ্রম, সেই কাশবনে ঘোড়া ছুটিয়ে যেতে যেতে সেসব ছবি সবারই আজ পরিসমাপ্তি ঘটল। ওহ, গত 6 মাস কি খাটনিটাই না গিয়েছে। জীবনে কখনো বোধহয় আমি এরকম পরিশ্রম করিনি, কখনো না। ভোর 6টা থেকে এক কলমে এক টেবিলে বেলা 5টা পর্যন্ত কাটিয়েছি। মাথা ঘুরে উঠেছে। তখন একটু ট্রামে হয়তো বেড়াতে বেরিয়েছি, ইডেন গার্ডেনে কেয়া ঝোপে বসে, ও একদিন বোটানিক্যাল গার্ডেনে লাল ফুল ফোটা ঝিলটার ধারে বসে কত সংশোধনের ভাবনাই না ভেবেছি। তারপর কাল গিয়েছে সকলের চেয়ে খাটুনি। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বইয়ের শেষ ফরমার প্রুফ ও কাটাকুটি, শেষে রাত্রে পাথুরে ঘাটার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া ও তদারক করে লোক খাইয়ে বেড়ানো। কাল রাত্রে ভালো ঘুম হয়নি, গা হাত পা যেন কামড়াচ্ছে। যাক, বই বেরোবে বুধবারে। ভগবান বলতে পারবেন না যে ফাঁকি দিয়েছি। তা যে দিনই, তিনি অন্তত সেটা জানেন। লোকের ভালো লাগবে কিনা জানি না, আমার কাজ আমি করেছি। ওপরের সব কথাগুলো লিখলুম আমার পুরনো কলমটা দিয়ে, যেটা দিয়ে বইখানার শুরু হতে লেখা। শেষ দিকটাতে পার্কার ফাউন্টেন পেন কিনে নতুনের মোহে একে অনাদর করেছিলুম। ওর অভিমান আজ আর থাকতে দিলুম না। আজ বই বেরোলো। এতদিনের সমস্ত পরিশ্রম আজ তাদের সাফল্যকে লাভ করেছে দেখে আমি আনন্দিত। প্রবাসী অফিসে বসে এই কথাই কেবল মনে উঠছিল যে আজ মহালয়া, পিতৃতর্পণের দিনটা। কিন্তু আমি তিল তুলসী তর্পণে বিশ্বাসবান নই। বাবা রেখে গিয়েছিলেন তার অসম্পূর্ণ কাজ শেষ করবার জন্যে। তাই যদি করতে পারি, তার চেয়ে সত্যতর কোনো তর্পণের খবর আমার জানা নেই। আজ এই নির্জন নীরব রাত্রিতে বহু দূরবর্তী আমার সেই পোড়ো ভিটার দিকে চেয়ে এই কথা মনে হলো যে তার প্রতি সন্ধ্যা, প্রতি বৈকাল, প্রতি জ্যোৎস্না মাখা রাত্রি, তার ফুল ফল, আলো ছায়া, বন নদী, 20 বৎসর পূর্বের সে অতীত জীবনের কত হাসি কান্না, ব্যথা বেদনা, কত অপূর্ব জীবনোল্লাসের স্মৃতি আমার মনকে বিচিত্র সৌন্দর্যের রঙে রাঙিয়ে দিয়েছিল। আমার সমস্ত সাহিত্য সৃষ্টির প্রচেষ্টার মূলে তাদেরই প্রেরণা, তাদেরই সুর। আজ 20 বৎসরের দূর জীবনের পার হতে আমি আমার সে পাখি ডাকা, তেলাকুচা ফুল ফোটা, ছায়া ভরা মাটির ভিটাকে অভিনন্দন করে এই কথাটি শুধু জানাতে চাই, ভুলিনি, ভুলিনি। যেখানেই থাকি ভুলিনি। তোমারই কথা লিখে রেখে যাব। সুদীর্ঘ অনাগত দিনের বিভিন্ন ও বিচিত্র সুর সংযোগের মধ্যে তোমার মিঠো একতারার উদার অনাহত ঝঙ্কারটুকু যেন অক্ষুণ্ণ থাকে। আরো অভিনন্দন পাঠাই সেই সব লোকদের যাদের বেদনার রঙে আমার বই রঙিন হয়েছে। কত স্থানে, কত অবস্থার মধ্যে তাদের সঙ্গে পরিচয়। কেউ বেঁচে আছে, কেউ বা হয়তো আজ আর নেই। এদের সকলের দুঃখ, সকলের ব্যর্থতা, বেদনা আমাকে প্রেরণা দিয়েছে। কারুর সঙ্গে দেখার দিনে, কারুর সঙ্গে রাত্রে, মাঠে বা নদীর ধারে, সুখে কিংবা দুঃখে। এরা আজ কোথায় আছে জানি নে। কোথায় পাবো সেই ঝালকাটির ভিখারিকে? কোথায় পাবো আজ হিরু কাকাকে? কোথায় পাবো কামিনী বুড়িকে? কিন্তু এই নিস্তব্ধ রাত্রির অন্ধকার ভরা শান্তির মধ্যে দিয়ে আমি সকলকেই আমার অভিনন্দন পাঠিয়ে দিচ্ছি। যারা হয়তো আমার ছাপা বই দেখলে খুশি হতো, তারাও অনেকে আজ বেঁচে নেই। তাতে দুঃখিত নই, কারণ গতিকে বন্ধ করার মূলে কোনো সার্থকতা নেই তা জানি। তাদের গমনপথ মঙ্গলময় হোক, তাদের কথাও আমার মন থেকে মুছে যায়নি আজ রাত্রে। আজই সকালে দেশ থেকে এলুম। কাল বৈকালে গিয়েছিলাম বারাকপুরে। সৈমার বড় অসুখ। ষষ্ঠীর হাট বাজার। জেলি গোপালনগর থেকে নিয়ে এলো ঘি ময়দা। নগেন খুড়ো সপরিবার এখানেই। কি সুন্দর বৈকাল দেখলুম। সে আনন্দের কথা আর জানাতে পারিনি। ঝোপে ঝোপে নীল অপরাজিতা, সুগন্ধ নাটা কাঁটার ফুল, লেজ ঝোলা হলুদ ডানা পাখিটা, অস্ত সূর্যের রাঙা আভা, নীল আকাশ, মুক্তির আনন্দ, কল্পনা, খুশি। আজ এখন সুটকেস গোছাচ্ছি।
এই মাত্র আমিও উপেনবাবু টিকিট করে এলুম। আজ রাত্রের ট্রেনে যাব দেওঘর। কাল আবার সপ্তমী, ওখান থেকে হাজারিবাগ যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। সেই রাতের ঘুম ফেলিনু মুছে গানটা মনে পড়ে, সেই অশ্বিনীবাবুর বোর্ডিংয়ে 1918 সালে। আজ শ্যামাচরণ দাদাদের মাধবী কঙ্কন বইখানা এনেছি। সেই কতকাল আগেকার সৌন্দর্য, সেই পুজোর পর বাবার সঙ্গে ম্যালেরিয়া নিয়ে প্রথম বাড়ি যাওয়া, সেই দিদিমা, সেসব অপূর্ব স্বপ্ন ভরা দিনগুলি। জীবনটা যে কি অদ্ভুত অপূর্ব, তা যারা না ভেবে দেখে তারা কি করে বুঝবে? কি করে তারা বুঝবে কি মহৎ দান এটা ভগবানের? সকালে আমরা মোটরে করে বার হলুম, আমি, উপেনবাবু, অমরবাবু, করুণাবাবু। ঝর্ণার কি সুমিষ্ট জল। একটু একটু বৃষ্টি হলো, কিন্তু পথের দুধারে কি অপূর্ব গাছপালা, লতাপাতা, শালচারা, ঝর্ণা, বাঁশবন। দুধারের ঘন জঙ্গলে জংলা মেয়েরা কাঠ কাটছে। কি সুন্দর মেঘের ছায়া। ত্রিকুটের দু এক স্থান থেকে নিচের দৃশ্য বড় মনোরম। এক স্থানে বাঁশের ছায়ায় বসে ডায়েরি রাখলুম, বড় সুন্দর দৃশ্য। অর্ধেকটা উঠে বড় পরিশ্রম হলো বলে সকলে উপরে উঠতে চাইলেন না। ওই কুহকিনী লীলে কে তোমারে আবরিল। দিব্য শালবনের ছায়ায় বসে ডায়েরি রাখলুম। আবার মনে পড়ে বাড়ির কথা। আজ বিজয়া দশমী, আকাশও বেশ পরিষ্কার। সকালের দিকে আমরা সকলে মোটরে বার হয়ে প্রথমে গেলুম পূর্ণবাবুর বাড়ি। সেখানে আজ ওবেলা কীর্তন হবে। পূর্ণবাবু আসবার নিমন্ত্রণ করলেন। সেখান থেকে বিমানবাবুর বাড়ি। আমি ও করুণাবাবু মোটরে বসে রইলুম। অমরবাবু ও উপেনবাবু নেমে গেলেন। সেখান থেকে কর্ণীবাগে ফকিরবাবুর ওখানে যাওয়া গেল। একটু দূরে মাটির মধ্যে তপবনের পাহাড়টা চোখে পড়ল। কালকার বালানন্দ স্বামীর আশ্রমটাও পাশেই পড়ল দেখলুম। আজ কিন্তু সেখানে লোকের ভিড় ছিল না। কতকগুলি এদেশি স্ত্রীলোক রঙিন কাপড় পরে দাঁড়িয়েছিল দেখলুম। সেখান থেকে করুণাবাবুর বাড়ি হয়ে এক ব্যারিস্টারের বাড়িতে অমরবাবুর কি কাজ ছিল তা সেরে যাওয়া গেল দুর্গা মণ্ডপে ঠাকুর দেখতে। দুর্গা প্রতিমা ভারী সুন্দর করেছে। অমন সুন্দর প্রতিমার মুখ অনেক দিন দেখি নাই। তারপরে বাঙালিদের পুজো মণ্ডপে এসে খানিকক্ষণ থাকতেই তারা খেতে বললে, কিন্তু আমি তখন স্নান করি নাই, কাজেই আমার হলো না। বৈকালে নন্দন পাহাড়ে বেড়াতে গেলুম। এত সুন্দর স্থান আমি খুব বেশি দেখি নাই, এ কথা নিঃসন্দেহে বলা যাবে। পাহাড়ের উপর গাছপালা বেশি নাই, বন্য আতা গাছই বেশি। কিন্তু পিছনে ধূসর ত্রিকুট পাহাড়ের দৃশ্য ও সম্মুখে অস্তরাগ রক্ত আকাশের তলে ডিগ্রিয়া পাহাড়ের শান্ত মূর্তি বাস্তবিকই মনে এক অদ্ভুত ভাব আনে। দূরে দূরে শাল মহুয়া বন, শুধু উঁচু নিচু ভূমি ও বড় বড় পাথর এখানে ওখানে পড়ে আছে। অনেকে পাহাড়ের ওপর বেড়াতে এসেছেন। এত সুন্দর হাওয়া। একথায় মনে হলো বাল্যকালে মডেল ভগিনী বইয়ে এই নন্দন পাহাড়ের হাওয়ার কথা পড়েছিলুম। চারিধারে বন তুলসীর জঙ্গলের মধ্যে বসে ডিগ্রিয়া পাহাড়ের আড়ালে অস্তমান সূর্যের দিকে চোখ রেখে কত কথাই মনে আসছিল। উপেনবাবুর ও দ্বিজেনবাবুর অবিশ্রান্ত বকুনির দিকে আমার লক্ষ্য ছিল না। হঠাৎ মনে হলো আজ আমাদের গ্রামেও বিজয়া দশমী। সারা বাংলাতে আজ এই সময়টিতে কত নদীতে কত বাজ খেলার উৎসব, কত হাসি মুখ। আমাদের গ্রামের বাঁওরের ধারেও এতক্ষণ বিজয়ার আড়ং চলছে। এতক্ষণ বাদাময়রা তেলে ভাজা জিলিপি বিক্রি করছে। সবাই নতুন কাপড় পরে সেজে এসে বাঁওরের ধারে দাঁড়িয়ে আছে ঠাকুর দেখবার জন্যে। ছেলেবেলার মতো বাঁওড়ে বাজ হচ্ছে। মনে পড়ে অত্যন্ত শৈশবের সেই শালুক ফুল তোলা, তারপরে বড় হয়ে একদিনের সেই বন্ধুর কাছে 4 পয়সা ও মুরগির কাহিনীটা। ফিরে আসতে আসতে মনে হলো এতক্ষণ আমাদের দেশে পথে পথে নদীর ধারে প্রিয় পাড়া গাঁয়ের সুপরিচিত ভাটশাওড়ার বনে অপরাহ্নের ছায়া ঘনিয়ে এসেছে। সেই কটু তিক্ত অপূর্ব সুঘ্রাণ উঠছে, সেই পাখির ডাক। এখানকার মতো সুদূর প্রসারী উচ্চাবচ পাথুরে জমি ও শাল মহুয়া পলাশের বন সেখানে নেই। এরকম পাহাড় নেই, স্বীকার করি, কিন্তু সেসব অপূর্ব মধুর আরামই বা এখানে কোথায়? মনে পড়ে বহুকাল পূর্বে এই সময়েই শৈশবের সেই মাধবী কঙ্কন ও জীবন প্রভাত, সেই পাকাটির আঁটি ও ছিঁড়ে পুকুর। বইখানা সেদিন শ্যামাচরণ দাদার কাছ থেকে চেয়ে নিয়ে এলুম।
সেসব দিনের অপূর্ব মধুর স্মৃতি সারা জীবন অদৃশ্য ধূপবাসের মতো ঘিরেই রইল। এই নিয়েই তো জীবন, এই চিন্তাতে, এই স্মৃতিতে, এই যোগে, এই মনন ও ধ্যান ভিন্ন উচ্চ জীবনানন্দ লাভ করবার কোনো উপায় নেই। এ আমার জীবনের পরীক্ষিত সত্য। নন্দন পাহাড় থেকে ফিরে এসে দেখলুম অমরবাবুর বাংলোতে বিজয়ার সম্মিলনী বসেছে। গোল চাতালটাতে জ্যোৎস্নার আলোতে চেয়ার পেতে বিমানবাবু, রবিবাবু, অমরবাবু, করুণাবাবু সবাই বসে আছেন। বিজয়ার আলিঙ্গন ও কুশলাদির আদান প্রদানের পরে চা ও খাবার খাওয়া হলো। একটু পরে ফকিরবাবু এলেন। অনেকক্ষণ ধরে সাহিত্যিক আলোচনা চলল। আমি ও বিমানবাবুর জামাতা রবিবাবু অনেকক্ষণ ধরে টলস্টয় ও রুশির সাহিত্যিকদের সম্বন্ধে আলোচনা করলুম। রবিবাবু আমার পথের পাঁচালীর প্রশংসা করছিলেন। বললেন, অনেকে বলেছেন পথের পাঁচালী শেষ হলে বিচিত্রা ছেড়ে দেব। আমি ও করুণাবাবু ঘরের মধ্যে এসে বসে সিগারেট খেলুম ও ফকিরবাবুর বিরুদ্ধে আমাদের ঝাল ঝাড়তে শুরু করলুম। তারপরে এক পশলা বৃষ্টি হয়ে সেটা একটু কমে গেল। বিমানবাবু ও রবিবাবু চলে গেলেন। আমরাও পূর্ণবাবুর বাড়িতে কীর্তন শুনতে গেলুম। দক্ষিণা ঘোষ বলে একজন ভদ্রলোক সেখানে বৈষ্ণব ভক্তিশাস্ত্র সম্বন্ধে অনেক কথা বলছিলেন। আমার বেশ লাগলো। খুব জ্যোৎস্নার মধ্য দিয়ে জোরে মোটর হাঁকিয়ে অনেক রাত্রে বাংলোতে ফেরা গেল। বেশ লাগছিল। কাল সকালে সম্ভবত গিরিডি হয়ে ওই পথে মোটর বাসে হাজারিবাগ ও সেখান থেকে রাঁচি হয়ে কলকাতায় ফিরব। দেখি কি হয়। আকাশ পরিষ্কার না থাকলে কোথাও যাব না। অমরবাবুর দৌহিত্র অমিতের কথাগুলি ভারী মিষ্টি। 3 বৎসরের শিশু। বেশ লাগে ওকে। এইমাত্র সন্ধ্যা 6টার দিল্লি এক্সপ্রেসে দেওঘর থেকে ফিরে এলুম। সারা দিনটা কাটলো বেশ। বড় রোদ ছিল। করুণাবাবু সারা পথ কেবল গানের বই বার করেন আর আমাকে এটা ওটা গাইতে বলেন। করুণাবাবু সম্পূর্ণ বেসুরে গাইতে থাকেন। মধুপুরে আমার নেমে উশ্রী জলপ্রপাত দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু উপেনবাবু নামলেন না বলে আমিও আর নামলুম না। তাতে আমার মন খারাপ ছিল। সেটা দূর করে দেওয়ার জন্যে আমার মুখের সামনে একটা সিগারেট ধরলেন। তারপর আবার চলল তার সেই বেসুরে গজল গাওয়া। শিশির কুমার ঘোষের বড় ছেলেও আমাদের সঙ্গে যাচ্ছিলেন। বেশ লোক। হুগলি ব্রিজ থেকে সবাই ঝুঁকে পড়ে দেখতে লাগলো। আমার মনে হলো সেই এক ফাল্গুন দিনে চুঁচুড়ার শখের থিয়েটার ও গোলাপ ফুলের কথা। সেই দুপুরের ঝমঝম রোদে ফাল্গুনের অলস অবশ হাওয়ায় এই স্টেশনের সে প্ল্যাটফর্মে পায়চারির কথা কি কখনো ভুলবো? মধ্যে আবার খুব বৃষ্টি এলো। কলকাতায় কিন্তু বৃষ্টি একটু একটু মাত্র। উপেনবাবু বললেন আমার অনুচরগণ হেরে গিয়েছে। এইমাত্র মেসের বারান্দাতে নির্জনে জ্যোৎস্নার আলোতে বসে আছি। বেশ লাগছে। মন মুক্ত, কারণ সম্মুখে প্রচুর অবসর। এরই মধ্যে দেওঘর যেন দূর হয়ে পড়েছে। আজই সকালে উঠে যে সূর্যোদয়ের পূর্বে আমি দেওঘরের পথে পথে বেরিয়েছি, তা কি স্বপ্ন? আজই তো ভোরে পশ্চিম আকাশে ধূসর ডিগ্রিয়া পাহাড়ের রহস্যভরা মূর্তি ও ত্রিকুটের পিছনের আকাশের অরুণোচ্ছটা রক্ত সৌন্দর্য দেখেছি। তা যেন মনের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। করুণাবাবুকে বড় ভালো লাগলো। কি শান্ত, সরল, হাস্যপ্রিয়, সরস স্বভাবের যুবক। গান গলায় নেই, তবু অনবরত গান গাইতে গাইতে জোরে চেঁচাতে চেঁচাতে এলেন। সকলে মুচকি হাসছে, গোপনে চোখ ইশারা করছে পরস্পরে। তার দৃকপাতও নেই। তিনি তা বুঝতেও পারছেন না। আপন মনে গান গেয়েই চলেছেন আর আমাকে ডেকে ডেকে বলছেন, আসুন বিভূতিবাবু, এইটা ধরা যাক, আসুন। আমার সুরও তার গলার বেসুরাতে খারাপ হয়ে যাচ্ছে। তার দৃকপাতও নেই, সুর বেসুর সম্বন্ধে জ্ঞানও নেই। শিশুর মতো সরল ভদ্রলোক। মেন সাচ অ্যাজ দিজ আর দ্য সল্ট অফ দি আর্থ। পরশু থেকে কি বিশ্রী বাদলা যে চলছে। কাল গেল কোজাগুরি পূর্ণিমার লক্ষ্মী পূজার দিনটা, কিন্তু সারাদিন কি ভয়ানক বর্ষা আর নিরানন্দের মধ্যে দিয়েই কাটলো। আজও সকাল থেকে শুরু হয়েছে। কাল সারা রাতের মধ্যে তো একদণ্ড বিরাম ছিল না বৃষ্টির। কার্তিক মাসে এরকম বাদলা জীবনে এই প্রথম দেখলাম। এসব সময়ের সঙ্গে তো বাদলার অ্যাসোসিয়েশন মনে নেই, তাই অদ্ভুত মনে হয়। অন্ধকার হয়ে এসেছে। টেবিলে বসে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আলো জ্বালতে হবে।
কাল যখন গিরিজা বাবুর সঙ্গে বসে গল্প করছিলাম তখন কেবল ঘন্টাখানেকের জন্য একটু ধরেছিল। রেঙ্গুন যাওয়ার কথা উমেশবাবু যা লিখে রেখে গিয়েছেন তাই বৃষ্টিতে কি করে হয়? আকাশ পরিষ্কার না থাকলে কোথাও গিয়ে সুখ নেই। কাল রাত্রে গিয়েছিলাম শিমুলতলা, সেখানে থেকে আজ সকালের ট্রেনে বার হয়ে এখানে এসে সন্ধ্যায় পৌঁছানো গেল। ঠিক সন্ধ্যায় গঙ্গার পুলটি পার হবার সময় এই শান্ত হেমন্ত সন্ধ্যার সঙ্গে কত কথা জড়ানো আছে যেন মনে পড়ে। সেই হুগলি ঘোলঘাট স্টেশন, সেই কেওটা, সেই হালিশহর, সেই হুগলি, বহু দূরের বাড়ির সে শান্ত অপরাহ্ন, যেখানে পথের ধারে শ্যামাচরণ দাদারা কাঠ কাটিয়েছে। শৈশবের মতো সেই কাঠের গুঁড়োগুলো এখনো পথের ধারে যেন রয়েছে। এসব ভাবলে সে এক অপূর্ব বিচিত্র আনন্দে মন পরিপূর্ণ হয়। জীবনের সেই মধুর প্রভাত দিনগুলোর কথা মনে হয়। কাল দিদিমা গল্প করছিল কবে নাকি সেই জাহ্নবী স্নানে কেওটা গিয়েছিলেন। বাবা সকালে মুখ ধুচ্ছিলেন, আমি পেছনে দাঁড়িয়েছিলুম। বুড়ি ঠিক মনে করে রেখেছে। সেই দিনটি থেকে জীবন আরম্ভ হয় না। এসেই ওদের বাড়ি গেলুম জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণে। বিভূতি ঘন্টু খুব খেলা করলে। সেখান থেকে এই ফিরছি। ভারী ঘটনাবহুল দিনটি। ভোরে উঠে প্রথমে গেলুম হেঁটে ইডেন গার্ডেনে। শিশির সিক্ত ঘাসের ধারে ধারে বেড়াতে বেড়াতে খালের জলের রক্ত মৃণালগুলি দেখছিলুম। দুটি রাঙা ফ্রক পরা ফিরিঙ্গি বালিকা ফুল তুলে বেড়াচ্ছিল। কেয়া ঝোপে খানিকটা বসে বসে আলোক সারথীর ছক কাটলুম। পরে দুখানা বায়োস্কোপের টিকিট কিনে বাড়ি ফিরবার পথে রমাপ্রসন্নের ওখান হয়ে এলুম। বৈকালে প্রথম গেলুম প্রবাসী অফিসে। কেদারবাবু মোটরে ঢুকছেন, গেটের কাছে নমস্কার বিনিময় হলো। সজনীর ঘরে গিয়ে দেখি ডাক্তার সুশীল দে বসে আছেন। একটু পরে নিহারবাবুও এলেন। খুব খানিক গল্পগুজবের পর তিনজনে গেলুম সজনীর বাড়ি। উষা দেবী চলে গিয়েছেন, আমার বইখানি গিয়েছেন নিয়ে। সেখানে বাঁশি বাজে ফুলবনে গানটা শুনলুম না বটে, একটা জৌনপুরি টড়ি রেকর্ড শুনলাম। চা পানের পরে ডাক্তার দে বাড়ি চলে গেলেন। আমরা তিনজনে গেলুম বায়োস্কোপে। পথে বারবার চেয়ে দেখছিলুম। আজ পূর্ণিমা, মানিকতলা স্পারের পিছন থেকে পূর্ণচন্দ্র উঠছে। বহু দূরের আমাদের বাড়িটাতে নারিকেল গাছটার পিছন থেকে চাঁদটা ওই রকম উঠছে হয়তো। সেই সময়টা সেই আমার অপূর্ব ভ্রমণ, রাজপুত জীবন সন্ধ্যা, সে কি অপূর্ব শৈশবের আনন্দ উৎসাহ, কি অপূর্ব বিচিত্র জীবনটা, তাই শুধু ভাবি। সানরাইজ ফিল্মটা মন্দ নয়। হিন্দুস্তান রেস্তোরাঁয় খেতে গিয়ে গিরিজা বাবুর সঙ্গে দেখা, নমস্কার বিনিময় ও আলাপ হলো। বাবু বিপিসিসি থেকে রিটায়ার্ড হয়েছেন শুনলাম, মনটা একটু দমে গেল। বায়োস্কোপ দেখে ফেরবার পথে দীনেশ দাসের সঙ্গে দেখা। প্রবাসী অফিসে মানিকবাবু জানালে কেদারবাবু মঙ্গলবারে লেখা চান। আবার প্রবাসীতে যাবার আগে বিচিত্রা অফিসে উপেনবাবু ডেকে পাঠিয়েছিলেন, তিনিও খুব শীঘ্র লেখা চান। সাব এডিটরের ডিক্লারেশনটা শীঘ্র দিতে হবে তিনি জানালেন। তারপর বায়োস্কোপ থেকে গেলুম বিভূতিদের বাড়ি, নিমন্ত্রণ ছিল। সেখানে দেখি বৈঠকখানাতে বায়োস্কোপ হচ্ছে। বিভূতি বসতে বললে। তারপর দেবেন ও হিরুদের সঙ্গে খেতে বসা গেল। অনেক দিন পরে আজ আবার সেই রাস পূর্ণিমা। বেরিয়ে অনেক দিন আগের মতো একখানা রিক্সা করে জ্যোৎস্নায় ও ছাতিম ফুলের গন্ধের মধ্যে দিয়ে বাসায় ফিরলুম। সেই 1923 সাল ও এই 6 বছরে কত পরিবর্তন। কে জানতো উপরে ডায়েরিটা লিখবার সময় যে এই দিনটাতেই রাস পূর্ণিমার বায়োস্কোপের আসরেই ওদের বাড়ির সিদ্ধেশ্বর বাবুর সঙ্গে আমার শেষ দেখা। বাসায় এসে বারান্দায় রেলিং ধরে জ্যোৎস্না ভরা আকাশটার দিকে চেয়ে চেয়ে মনে হচ্ছিল যেন এক গ্রহদেব এই অনন্ত জ্যোৎস্নার মধ্য দিয়ে হু হু করে উড়ে চলেছেন উপরে ওপরে, সজোরে, সবেগে। পায়ের নিচে পুরাতন পরিচিত পৃথিবীটি রইল পড়ে। বহুদূর আকাশে যেখানে পরমাণু তৈরি হচ্ছে,
উল্কারা ছুটছে, ছায়াপথ ছড়িয়ে আছে, নক্ষত্র ছুটছে সেখানে। বন্ধুর জ্বর হয়েছে, আজ দাদাকে পত্র দিয়েছি। দাদা যেতে বলেছেন, তা কি করে হয়? সেদিন বন্ধুর অত্যাচারের কথা কত শুনলুম। তার স্ত্রীর বোন ও শাশুড়ি ঠাকুরন বললেন, শুনে দুঃখ হয়, কিন্তু উপায় কি? জ্যোৎস্না রাত্রে আমাদের বাড়িটা বহু দূরে কেমন দাঁড়িয়ে আছে, কাঠ কাটা হয়েছে। আমাদের বাড়ির সামনে ছেলেবেলাকার মতো পথের ওপর তার দাগ রয়েছে, শ্যামাচরণ দাদাদের কাঠ। সে এক জীবন, কি বিচিত্র, কি অদ্ভুত, কি অপূর্ব এই জীবনধারা! একে ভোগ করতে হবে। এই অপূর্ব জ্যোৎস্নায় ইসমাইলপুরের জন্য মন উদাস হয়ে যায়, যেন তার বিশাল চরভূমি, কালো জঙ্গল, নির্জন বালিয়াড়ি আমায় ডাক দিচ্ছে। কাল স্কুলে 6টায় ম্যানেজিং কমিটির মিটিং, এদিকে আবার 3টের সময় ডাক্তার দের ওখানে চা পানের নিমন্ত্রণ। আজ দুপুরে মনে পড়ছিল বোর্ডিংয়ে থাকতে ট্রাভেলার্স রিটার্ন গল্পটা কি অদ্ভুত ইমোশন নিয়েই না পড়তুম। বাল্যের সেসব অপূর্ব ইমোশন মনে পড়লেই মনে হয় কি অপূর্ব এক বিচিত্র এই জীবনধারা। সেদিনের সন্ধ্যায় নন্দরাম সেনের গলিতে যাওয়া, সেই চাউলের গুদাম, সেই শুভঙ্করী পাঠশালার সামনে আমার সহপাঠীর বাড়ি মনে পড়ে যায়। কি সুন্দর! এসবের জন্য কাকে ধন্যবাদ দেব? কস্মৈ দেবায় হবিষা বিধেমা। আজ মনের মধ্যে যে তীব্র ক্রিয়েটিভ আনন্দ অনুভব করলুম, কলকাতায় এসে পর্যন্ত 1 বছরের মধ্যে তা হয়নি কোনোদিন। আজ সন্ধেবেলা হঠাৎ কি হলো আমার, অকারণে আনন্দে মনের পাত্র উপচে পড়ছে, একে যেন আর ধরে রাখা যাচ্ছে না। মন যেন কি বলে বুঝতে পারিনি, কত কথা মনে হলো। সারা জীবনের আনন্দ ও সৌন্দর্য আজ আমার মনে ভিড় করেছে। স্মরণীয় দিন, অতি স্মরণীয় দিন। এরকম কিন্তু খুব বেশি দিন আসে না। ইনস্টিটিউটে সেই মহিলা পর্যটকের কথা পড়ছিলুম। তুষার বর্ষী শীতের রাত্রে উত্তর মেরু প্রদেশের বরফ জমা নদী ও অন্ধকার অরণ্যভূমির মধ্যে তিনি তাঁবু ফেলে রাত্রে বিশ্রাম করতেন। দূরে মরু প্রদেশীয় নর্দার্ন লাইট জ্বলে, একা তিনি তাঁবুতে। amidst a waste of frozen river and dark forests. সেখানকার নৈশ নীরবতা, নির্জনতা, গভীর শান্তি, মাথার ওপর হলুদ রঙের চাঁদ অবাস্তব, অন্য গ্রহের জ্যোতিষ্কের মতো দেখায়। নৈশ আকাশে অগণ্য নক্ষত্র, আশেপাশে শুভ্র তুষারাবৃত পাইন অরণ্যের আড়ালে লোলুপ নেকড়ের দল। আর ভাবতে পারা যায় না, মনকে বড় মুগ্ধ, অভিভূত করে। সন্ধেবেলা এসে চেয়ারটাতে বসে চুপ করে ভাবতে ভাবতে মনে পড়ল, এই সব শীতের রাত্রি ছেলেবেলায় আমাদের বাড়ির পেছনের ঘন বনে শেয়াল ডাকত গভীর রাত্রে। সেই বিপদের ভয়, অজানার মোহ, গ্রাম্য জীবনের সৌন্দর্য অদ্ভুত, অপূর্ব। আরো মনে পড়ল ইসমাইলপুরের জ্যোৎস্না রাত্রির সে অপার্থিব ওয়ার্ড বিউটি। সেই এক পূর্ণিমা রাত্রির শুভ্র জ্যোৎস্নার ঢেউয়ের নিচে আকন্দ গাছ, স্বপ্নে যেন দেখি। সেই কুমোরদের বাড়ি চাক ঘোরাচ্ছে দাশু, ৫৫ তলায় কালী পুজো। ভগবান, কি অসীম বিচিত্রতা দিয়ে এই জীবন! আমার শুধু নয়, সকলের জীবন গড়ে তুলছ। তা কে দেখে, কে বোঝে? ধন্যবাদ, অগণিত ধন্যবাদ হে সৌন্দর্য স্রষ্টা মহাশিল্পী। তোমাকে অন্তরের প্রেম কি বলে জানাবো, ভাষা খুঁজে পাই না। এ তো শুধু পৃথিবীর সুখ দুঃখের কথা লিখছি, তবুও তো আজ নাক্ষত্রিক শূন্যের কথা ভাবিনি, অন্য অন্য জগতের কথা তুলিনি, অন্য গ্রহ উপগ্রহের কথা উঠাইনি, দূর দূরান্তের কথা তুলিনি। আজ নতুন বৎসরের প্রথম দিনটাতে এবার মোটরে করে শ্রীনগরে গেলুম। চালকি থেকে খুকিকে তুলে নিলুম, পরে গোপালনগরের বাজারে বঙ্কুর ড্রাইভার গৌরকে হরিবোলা ঠিক করে দিলে। ড্রাইভারটা প্রথমটাতে মেঠো পথে যেতে চায় না, অবশেষে অনেক করে রাজি করানো গেল। সিমলাতে গিয়ে কালাকে ডাকতে পাঠানো গেল, সে নাকি ভাত রাঁধছে। একটি ছোট মেয়ে জল নিয়ে এলো বালতিতে করে। খাবার খেয়ে নিয়ে আমরা আবার হলুম রওনা।
শ্রীনগরের বনের মাথায় মটর ফুলের মতো এক রকমের ফুল অজস্র ফুটে আছে, এত চমৎকার লাগছিল। আসবার সময় ডাইনে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছিল। আকাশের কি চমৎকার রংটা যে! রাত 8টার সময় পৌঁছে গেলাম কলকাতা, ঠিক 4টের সময় সিমলে থেকে ছেড়ে। এই যেন কেমন অদ্ভুত লাগে। সেন্স অফ স্পেস মানুষের ক্রমেই কেমন পরিবর্তিত হয়ে যাচ্ছে। 100 বৎসর পূর্বে যা কিনা পাকা 3 দিনের পথ, গরুর গাড়িতে 4 দিনের পথ ছিল, কে জানে আমাদের পৌত্র বা প্রপৌত্রদের সেন্স অফ স্পেস আরো কত পরিবর্তিত হবে। আজ অনেকক্ষণ কার্জন পার্কে একা একা বেড়ালুম। পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যাচ্ছিল। আমার শুধু মনে যুগ যুগের কল্পনা জাগে। ওই নক্ষত্রটা যে ওইখানে উঠেছে, ওতেও কত অপূর্ব জীবন লীলা। মৃত্যু, বিরহ এসব যদি জীবনে না থাকতো তবে জীবনটা একঘেয়ে বৈচিত্র্যহীন হয়ে পড়তো। হারাবার শঙ্কা না থাকলে প্রেম স্নেহ হয়তো গভীর ও মধুর হতে পেত না। তাই যেন মনে হয় কোনো সুনিপুণ শিল্পস্রষ্টা এর এমন সুন্দর ব্যবস্থা করেছেন যেন অতি তুচ্ছ দরিদ্র লোকেরও জীবনের এ গভীর অনুভূতির দিকটা বাদ না যায়। এ জীবনের অবদানকে খুব কম লোকেই বুঝলে। কেউ এ সম্বন্ধে চিন্তা করে না, সকলেই দৈনন্দিন আহার চিন্তায় ব্যস্ত। কে ভাবে জন্ম নিয়ে, মৃত্যু নিয়ে, আকাশ, ঈশ্বর, প্রেম, অনুভূতি এসব নিয়ে কার মাথা ব্যথা পড়েছে? নুটু ও নায়েব আর সন্তোষবাবুর সঙ্গে বেড়াতে গেলুম। লিফ এরিকসন ওয়াজ স্পেস হাংরি, সো অ্যাম আই। জানি না কেন আজ কদিন থেকে মনটা কেবলই মুক্তির জন্য ছটপট করছে। কিভাবে মুক্তি? আমাকে কি কেউ শেকলে বেঁধে রেখেছে? তা নয়, কিন্তু কলকাতার এই নিতান্ত মিনমিনে একঘেয়ে ঘরোয়া জীবনযাত্রা আজ 15 বৎসর ধরে যে জীবনের সঙ্গে আমি সুপরিচিত, সেই বহুবার দৃষ্ট গতানুগতিক একরঙা ছবির মতো বৈচিত্র্যহীন জীবনযাত্রা আর আমার ভালো লাগে না। আজ দুপুরবেলা স্কুলের অবসর ঘন্টায় চুপি চুপি এসে বাইরের ছাদটাতে বসেছিলুম। আকাশ ঘন নীল, কোথাও এতটুকু মেঘ নেই কোনো দিকে। কেবল একটা চিল বহু দূরে একটা কৃষ্ণ বিন্দুর মতো আকাশের গা বেয়ে উড়ে বেড়াচ্ছে। সেদিকে চোখ রেখে ভাবতে ভাবতে আমার মন কোথায় যে উড়ে গেল। কি অপূর্ব প্রসারিত করে দেওয়ার আকাঙ্ক্ষা যে মনে জাগলো, সেসব কথা কি লিখে বলা যায়? মনের সে উচ্চ আনন্দের বর্ণনা দেওয়ার উপযুক্ত ভাষা এখনো তৈরি হয়নি। কিন্তু কেন যে সে আনন্দটা এলো তাও বুঝতে পারি। সেটা এলো শুধু জগতের বড় বড় মরু, বিশাল অরণ্যভূমি, দিক দিশাহীন সমুদ্র, মাঠ ও বনঝোপ, মুক্ত প্রকৃতির অপূর্ব মুক্ত রূপের কল্পনায়। বুঝতে পারি এরই জন্যে মনটা হাঁপাচ্ছে। প্রকাণ্ড কোনো মাঠের ধারে বন, বনের প্রান্তে একটি বাংলো, কিংবা জঙ্গলে ঘেরা অভ্রের খনি। বালু মিশ্রিত পাথুরে মাটির গায়ে অভ্রকণা চিকচিক করছে। নয়তো উচ্চাবচ পাহাড়ে জমি, যেদিকে চোখ যায় শুধুই বন। এই রকম স্থানেই যেতে চাই, থাকতে চাই। এতটুকু স্থান চায় না মন, চায় আরো অনেক বড় জায়গা, অনেকখানি বড়, অচেনা অজানা রুক্ষ কর্কশ ভূমিশ্রী হলেও তাই চাইব। এই একঘেয়ে পোষমানা শৌখিনতার চেয়ে। সন্ধেবেলা যে ছবিটা দেখতে গেলুম গ্লোবে, সেটাও আমার আজকের মনের ভাবের সঙ্গে এমন চমৎকার খাপ খেয়ে গেল। লেফ দ্য ভাইকিং গ্রিনল্যান্ড ছেড়ে আরো দূরে অচেনা দেশ খুঁজে বার করতে অজানা পশ্চিম মহাসমুদ্রের বুকে পাড়ি জমিয়ে চলে গেল। নিস্তব্ধ রাত্রে জ্যোৎস্না ঝরা আকাশতলার সদ্য ফোটা মরশুমি ফুলগুলোর দিকে চোখ রেখে এইমাত্র গোলদিঘির ধারে বসে সেই কথাই আমি ভাবছিলুম। ভাবতে ভাবতে মনে হলো আমি যেন এই জগতের কেউ নই। আমি যেন বহুদূর কোনো নাক্ষত্রিক শূন্য পারের অজানা জগৎ থেকে কয়েক দণ্ডের কৌতূহলী অতিথির মতো পৃথিবীর বুকে এসেছি।
ও মরশুমি ফুল আমি চিনেও চিনি না, প্রতিবেশী মানুষদের দেখেও যেন দেখিনি। এই গ্রহের বৈচিত্র্যের সবটাই নিয়েছি, কিন্তু এর একঘেয়েমিটা আমার মনে বসতে পারেনি এখনো। তার কারণ আমার গতি, স্বর্গীয় গতির পবিত্রতা। মনে হলো এইমাত্র যেন ইচ্ছে মতো পৃথিবীটা ছেড়ে উড়ে আলোকের পাখায় চলে যাব ওই বহু দূরে বোমের গভীর বুকে, যেখানে চিররাত্রির অন্ধকারের মধ্যে একটা নির্জন সাথীহীন নক্ষত্র মিটমিট করে জ্বলছে। ওর চারপাশে হয়তো আমাদের মতো কোনো এক জগতে অপরূপের বিবর্তনের প্রাণী বাস করে। আমি সেখানে গিয়ে খানিকটা কাটিয়ে আবার হয়তো চলে যাব কোন সুদূর নিহারিকা পার হয়ে আরো কোন দূরতর জগতের শ্যামকুঞ্জ বিথিতে। এই সময়ে মৃত্যুর অপূর্ব রহস্য যা সাধারণ চক্ষুর অন্তরাল থেকে গোপনে আছে, তার কথা ভেবে মন আবার অবাক হয়ে গেল। সারা দেহ মন কেমন অবশ হয়ে গেল। কোন বিরাট শিল্প স্রষ্টার পূর্ণ অবদান এ জীবন! কি অতল স্পর্শ, মহিমময় রহস্য! রোমাঞ্চ হয়, মন উদাস হয়ে যায়। যখন বাসায় ফিরলুম তখন যেন কেমন একটা ঘোর ঘোর ভাব। জীবনকে যে চিনতে পেরেছে এ জগতে তার ঐশ্বর্যের তুলনা নেই। যার কল্পনার পঙ্গুতা ও ভাবদৈন্য দৈনন্দিন ভোগবিলাসের ঊর্ধ্বে তাকে উঠতে প্রাণপণে বাধা দান করেছে, সে শাশ্বত ভিখারির দৈন্য কে দূর করবে? আজ অনেক কাল পরে, প্রায় 12 বৎসর পরে, শিশিরবাবুর চন্দ্রগুপ্তের অভিনয় দেখে এইমাত্র ফিরছি। সেই ছাত্র জীবনে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে দেখবার পরে এই আজ দেখা। অভিনয় খুব ভালোই হলো, কিন্তু আমি কি জানি কেন মনের মধ্যে প্রথম যৌবনের সে অপূর্ব উন্মাদনা, নবীন টাটকা তাজা মনের সে গাঢ় আনন্দানুভূতিটুকু পেলাম না। দেখে দেখে যেন মনের সে নবীনতাটুকু হারিয়ে ফেলেছি। আজকাল অন্য দিক দিয়ে মনের মধ্যে সবসময় একটা অপূর্ব উৎসাহ পাই, একটা অন্য ধরনের উদ্দীপনা। সেটা এত বেশি যে তা নিয়ে ভাবতেও পারি না। ভাবলে মন অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে। মনে হয় এই যে কলকাতার একঘেয়েমি যাকে বলছি, এও চলে যাবে। সে যাত্রার বাঁশি যেন বেজেছে মনে হচ্ছে। বহু দূরে যাত্রা, সমুদ্রের পাড়ে, প্রশান্ত মহাসাগরের পাড়ে। নানা দার্শনিক চিন্তা মনে আসছে, কিন্তু রাত হয়েছে অনেক, আর কিছু লিখব না। শুনছিলেন বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসাধারণ দিনলিপি তৃণাঙ্কুর প্রথম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।